যে ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে, এই ঘোষণাপত্রে বলা হয়েছে, অত্যন্ত মিথ্যা কথা বলা হয়েছে। এই মিথ্যা থেকে বাঁচতে হবে, জাতিকেও বাঁচাইতে হবে, সকলকে মিলে বাঁচাইতে হবে। কে শিখিং সেই মিথ্যা কথা? যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আমার মতে, আমার বিবেচনায় এই স্টেটমেন্টটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে বড় মিথ্যা কথা। It should not be. Dr. Muhammad Yunus cannot, there is no concept of interim government in the constitution. Constitution interim government বলতে কিছু নাই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নাই। কনস্টিটিউশনের মধ্যে ডক্ট্রিন অফ নেসেসিটি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে মার্শাল ল জারি করতে হবে। যদি মার্শাল ল জারি না করা হয় তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করা যায় না। তাহলে কি অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করতে হবে সার্বভৌম পাওয়ার অফ জনগণ। কিন্তু আমরা 106-এর ভিত্তিতে যা করা হচ্ছে, আমার মতে আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা প্রকাশ্য প্রতারণার আশ্রয় নিয়েছি। লাস্ট কথা, আমরা একটা খসড়া পেয়েছি, জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে গতকালকে। এই খসড়াপত্রে অনেক ভালো ভালো কথা বলা আছে, লাস্টে একটা ছোট্ট কথা বলা আছে, এই কথাটা খুবই আপত্তিকর। এটা বলেই শেষ করে দিচ্ছি, যেহেতু সাবজেক্ট ম্যাটারটা এটা। আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ 2025-এর যে কোনো প্রস্তাব, সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে। সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। অর্থাৎ এখানে প্রপোজাল দেওয়া হচ্ছে সংসদ নির্বাচনের আগে যতটুকু বাস্তবায়ন ততটুকু করা হবে, আর সংসদ নির্বাচনের পরে বাকি অংশ বাস্তবায়ন করা হবে। আপনারা কি এটার সঙ্গে একমত? নো। রেভলিউশন ইজ এ রেভলিউশন, বিপ্লব ইজ এ বিপ্লব, অভ্যুত্থান ইজ এ অভ্যুত্থান। অভ্যুত্থান নিজেই কনস্টিটিউশন। Solomon expression of the will of the power is itself is a constitution. এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে যাদের ধারণা নাই, কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল সম্পর্কে যাদের ধারণা নাই, কনস্টিটিউশন পাওয়ার অফ দ্য পিপল কিভাবে গঠিত হয়, হাউ এ পলিটিক্যাল সোর্স অফ পাওয়ার কামস, গ্রুন নর্ম কাকে বলে, কেলসনের থিওরি কাকে বলে, কেলসনের থিওরি কিভাবে জন্ম নেয়, এর সম্পর্কে যাদের ধারণা নাই তারাই শুধু এই বোকার মতো কথা বলতে পারে। ফলে আমার টাইম শেষ। আই এম সরি, টাইম ইজ ভেরি ক্রিটিক্যাল। ইট ইজ দ্য টাইম to discuss and decide about the implementation of the constitutional fragmentation. The country is in crossroad. There is a hope. There are many things coming in front of us. I expect জামাত ইসলামী যে উদ্যোগ নিয়েছে, সকলে মিলে একমত হবে যে নির্বাচনের আগেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি, আমাদেরকে ড্রাফট করতে দেন, আমরা ড্রাফট করে দেই। যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে, গিভ আস, উই উইল গিভ ইউ দ্য ড্রাফট। যদি আপনাদের মাথায় না ধরে, ইন্টেলেকচুয়ালিতে না খোলায়, বুদ্ধি বিবেকে না ধরে, তাহলে বুদ্ধি কোথা থেকে আনতে হয় আমাদের কাছে পাঠান, আমরা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে জুলাই ঘোষণা এবং এই জুলাই সনদ তা কি করে আইনের মর্যাদা পাবে? হাউ টু অ্যাটেইন দ্য স্ট্যাটাস অফ লিগ্যালিটি, হাউ আমাদের এই জুলাই অভ্যুত্থান কি করে আইনের ভাষায় ট্রান্সফর্ম হবে, দ্যাট ইজ হোয়াট ইজ দি মোট কোয়েশ্চন। আমি এটার অনেক কিছু অংশ পড়ে শোনাবো, বাকিটা ইন্টারপ্রিট করব। 2009 সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে। 16 বছরের শাসনামলে পর্যায়ক্রমে আওয়ামী লীগ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে তোলে, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, নির্বাচন কমিশনকে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে। একই সাথে ক্ষমতা সুসংহত করার জন্য
আওয়ামী লীগ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করায়। এভাবেই বিগত 16 বছর আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করে। প্রতিবাদে দেশের ছাত্র জনতা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলে। 2024 সালের 36 জুলাই সার্বজনীন আন্দোলনের মাধ্যমে একটি সফল গণ অভ্যুত্থান হয়। দেশের সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে। সহস্রাধিক মানুষ ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদ পালিয়ে যেতে বাধ্য হয়। তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিগণ পদত্যাগ করতে বাধ্য হন। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। অভ্যুত্থান পরবর্তী সময়ে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার বিদ্যমান না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়। অকার্যকর হয়ে পড়ে সংবিধানের অনেক বিধানাবলী। আমরা হিসাব করে দেখেছি প্রায় 47টা বিধান সংবিধানের অকার্যকর হয়ে যায়। তন্মধ্যে 55, 56, 57, 58, 58 কো 59, একই সাথে 65 এবং 92। এই 55, 56, 57, 58-তে আছে একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় হলো প্রাইম মিনিস্টার অ্যান্ড দি মিনিস্টার্স। যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মিনিস্টার্স নাই, এক্সিকিউটিভ গভর্নমেন্ট নাই, সংবিধানের ওই অংশ পার্টটুকুর আর কোনো মূল্য নাই। এরপরে আছে 65 থেকে 92। 65 থেকে 92 আছে পার্লামেন্ট, দ্য কনস্টিটিউশন অফ দ্য পার্লামেন্ট, how the parliament will be constituted, what would be the function of the parliament, how the president will be elected, what will be the balance between parliament and the president। এই পার্টটুকু টোটাল ওমিট হয়ে গেছে। একই সাথে 123 আগে ছিল নির্বাচন পার্লামেন্ট ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে হবে, আর পার্লামেন্ট অস্বাভাবিক ভাঙলে কতদিনের মধ্যে হবে, এই প্রক্রিয়াও ডিসমেন্টেল হয়ে গেছে। এবং একই সাথে সংবিধানের পিছন দিকে শপথ আছে যাদের, কনস্টিটিউশনাল পোস্ট, এই শপথগুলো অকার্যকর হয়ে যায়। ফলে এই 5 আগস্টের পরে 8 আগস্টে একটি সরকার গঠিত হয়। 5, 6, 7, 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোনো কার্যকর সরকার ব্যবস্থা ছিল না। 8 আগস্টে প্রথম যখন সরকার গঠিত হয়, তখন আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া হয়। এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট মতামত দেন ইমার্জেন্সি বেসিসে ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। আমি মনে করি এটাই হলো বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে সবচাইতে বড় ভুল হয়েছে। এটা হলো সাংবিধানিকভাবে সবচাইতে বড় মিস্টেক। এই মিস্টেক করা উচিত হয় নাই। এই সরকার হওয়া উচিত ছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার। এই সরকার কোনো 106 অনুচ্ছেদ দ্বারা প্রধান বিচারপতির কাছে পাঠানো রেফারেন্সের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা নয়। যেখানে দেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টেই কাজ করে নাই, যেখানে প্রাইম মিনিস্টার সহ মিনিস্টার্স নাই, যেখানে পার্লামেন্ট নাই, সেখানে এই ছোট্ট সংবিধান কি করে কাজ করবে, কার মাধ্যমে কাজ করবে, এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আছে। বর্তমান দেখেন, আমি তার পরের পার্টটুকু পড়ে শোনাচ্ছি। 8 আগস্ট 2024 জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, সংবিধানের কথা বলা আছে পরম অভিব্যক্তি, ইংরেজিতে বলে সলোমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। 5 আগস্টে যা হয়েছে, এটা দেশের সকল শ্রেণী পেশার মানুষের অভিব্যক্তির পরম প্রকাশ হয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়। সংবিধানের অনুচ্ছেদ 7 বর্ণিত বিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই এই সরকারের বৈধতার স্বীকৃত উৎস এবং আইনি ভিত্তি। তাহলে একটা কথায় সকলকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে, এই সরকারের মূল ভিত্তি সংবিধানের 106 অনুচ্ছেদ নয়। এই সরকারের মূল ভিত্তি জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশেই হলো সরকারের মূল ভিত্তি। এর বাইরে যে যা ইন্টারপ্রিটেশন দিবেন, যে যা কথাই বলবেন না কেন,
তা এই ভারতীয় সাবকন্টিনেন্টের সাংবিধানিক জুরিসপ্রুডেন্স দ্বারা তাদের এই কথা সাপোর্টেড নয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ফ্যাসিবাদী কাঠামো, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এত অসুবিধার কারণ নাই। লাস্টের প্যারাগ্রাফ, জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপে গঠিত সরকার প্রক্লেমেশনের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। 1971 সালে 10 এপ্রিল অস্থায়ী সরকারের পঠিত স্বাধীনতার ঘোষণাপত্র দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971 মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জীবন্ত দলিল, যা বাংলাদেশের প্রথম সংবিধান। আসসালামু আলাইকুম।